সবার নিজের একটা চয়েস আছে। আমি আবার বলছি, আমার যদি কাউকে ভালো লাগে, আমার যদি কারোর হাত ধরে সারা জীবন হাঁটতে ইচ্ছে করে, সেটাও আমি তোদের সাথে আলোচনা করে করব না। ইনাফ ইজ ইনাফ। তুমি থামবে? বাবা, বাবা, আমি তোমাকে অনেক উঁচু জায়গায় রাখি, তুমি প্লিজ আর 5 জনের মতো হয়ে যেও না। তোমাকে একটা অ্যাভারেজ মানুষ হিসেবে আমি ভাবতেই পারি না, এটা তুমি নও। তোমার মনে নেই তুমি কত কিছু বলতে আমাদের ভালো মন্দ সম্পর্কে, যে আমাদের সমাজের বাইরে গিয়ে দেখা উচিত সবকিছু। সমাজ তৈরি করে দেয় কে ভালো কে খারাপ, তার বাইরে গিয়ে নিজের চোখে দেখে আমাদেরকে বিচার করা উচিত। আমি তো তোমার শেখানো পথেই হাঁটছি, আর আজকে তুমি নিজের শিক্ষাটাই ভুল প্রমাণ করছো। তোমার বড় ছেলে, তোমার ছোট ছেলে, এরা দুজনেই নিজের লাইফ পার্টনার বেছে নিয়েছে। তুমি তো একবারও কিছু বলনি, ভেবেও দেখোনি। কেন বলো তো? কারণ সমাজ ওদেরকে তকমা দিয়েছে যে ওরা ভদ্রলোক, ভালো, শিক্ষিত। আসমানকে এই তকমাটা দেয়নি সমাজ। আসমান কেন শুধু ভালো পথে হাঁটতে পারেনি সেটা জানার চেষ্টা করেছো একবারও বাবা? সব মানুষের জীবনে ক্রাইসিস থাকে, ওর ক্রাইসিসটা কি সেটা জানতে চেষ্টা করেছো? তুমি জানো না ওর জীবনের ক্রাইসিসের বিরাট বড় অংশ তুমি? এটা তুমি স্বীকার করো বা অস্বীকার করো, যেটা সত্যি সেটা সত্যি। সেই জন্য কি তুমি ক্ষতিপূরণ দিচ্ছ নিজেকে উৎসর্গ করে? যদি তাই করেই থাকি তাহলে আমি একটা মহান কর্তব্য পালন করছি বাবার হয়ে। তোদের তো খুশি হওয়া উচিত। এসব কি বলছিস তোতা পাখি? এসব কি বলছিস? হ্যাঁ, কদিনের মধ্যে তুই এরকম বদলে গেলি কেন রে? আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম রূপকে তুই ঠিক চিনতে পেরেছিস, ঠিক আছে সেটা, কিন্তু রূপকে তো তুই খুব ভালোবাসতি না? ভীষণ ভালোবাসতি। তো কদিনের মধ্যে ওই ভালোবাসাটা হাওয়া হয়ে গেল। আর যাই হোক, তোর ভালোবাসাটা তো, আর ঠাম্মি, ভালোবাসাটা একটা ফিক্সড ডিপোজিট নয় যে ফিক্স করে দেবো তারপর সুদে আসলে বেড়ে যাবে। আমি একটা মানুষের খারাপ দিক দেখবো, তার অপমানটা সহ্য করব, আর তারপরে ওকে ভালোবেসেই যাব। আমি অতটাও বোকা নই। যাই হোক, ছাড়ো। সীমাদি। হ্যাঁ বল। বলছি আমাকে একটু চা দেবে গো, মাথা ব্যথা করছে। আসলে তোমরা কথা বলছিলে বলে আমি এতক্ষণ আসিনি, তোমার জন্য তো কফি বানিয়েছি। আচ্ছা ছাড়ো, ঠিক আছে। তুমি জল খাবার কি খাবে সেটা বল। আমার একদম মাথা ঘামাতে ইচ্ছে করছে না। যা হোক কিছু একটা দাও, আমি একটু ওপরে যাই, তুমি জল খাবারটা ওপরে দিয়ে দিও। ঠিক আছে। তাহলে বাবা কি করব, মানে থানায় যাব নাকি কমিশনারের ওখানে? তাহলে হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার, আমি জয়ন্ত বলছিলাম। ও হ্যাঁ বলো। স্যার, আমি একটা বিপদের মধ্যে আছি স্যার, আপনি প্লিজ আমার বাড়িতে চলে আসতে পারবেন একটু? বিপদ? কি বিপদ? স্যার, বিপদটা ফোনে বলতে চাই না, মানে বলতে পারবো না ফোনে। না, আমি তো এখন একটু বেরোতাম। ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার, আপনি কাজটা সেরে তারপরে আসুন স্যার। দেখো একটু তো দেরি হবে, ঘন্টা 2 লাগবে। ঠিক আছে, লাগুক, ঘন্টা 2 লাগুক, আপনি কাজ শেষ করে তারপরে চলে আসুন। না, তুমি বলছো বিপদ, তো সে বিপদটা মানে কিরকম? মানে একটু ওয়েট করা যায় কি? নাহলে ওই ইউনিভার্সিটিতে গিয়ে কথা বলতাম। না স্যার, সেটা সম্ভব না। আপনি মানে আপনার সাথে আমার আজকেই এটা নিয়ে কথা বলা দরকার। স্যার, আপনি তো কাজে বেরোচ্ছেন, আপনি কাজ কমপ্লিট করে তারপরে আসুন, যত তাড়াতাড়ি সম্ভব
আপনি আসলে ভালো হয় আর কি। সমস্যাটা হলো আমি একজনকে কথা দিয়ে ফেলেছি, তো সেখানে যাচ্ছি, তো তো সেখান থেকে বেরিয়ে ফেরার পথে আমি তোমার বাড়ি যাচ্ছি। স্যার আমি ওয়েট করব। স্যার বলছি আরেকটা কথা, লাঞ্চটা আপনি আমার এখানে করবেন। আরে না না, কি সব সব তুমি বলছো তো বিপদে পড়েছো, তো কি ধরনের বিপদ একটু আভাস দিতে পারো? স্যার মানে আসলে বিপদটা আমার নয়, মানে আমারও। আমি বুঝতে পারছি না, তুমি একবার বলছো বিপদটা আমার না, তারপর পরে বলছো আমারও। স্যার বললাম না, আমি ফোনে বলতে চাই না। আপনি তো আসছেন স্যার, সামনাসামনি বসে কথা হবে। স্যার প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন। এই তো না, এমন দুশ্চিন্তায় ফেললে। আচ্ছা ঠিক আছে, দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আমি ওখান মিটিয়ে তোমার বাড়ি আসছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমার এক ছাত্র এখন কলিগ হয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে জয়েন করেছে। কি একটা বিপদে পড়েছে, বলছে এক্ষুনি আসুন, খুব দরকার। সে কি, সেটা উনি ফোনে বলতে পারলেন না? না আচ্ছা, কি এমন বিপদ যেটা ফোনে বলা যায় না? সেটা আমি জানবো কি করে, বুঝবো কি করে? আগে তো যাই, গিয়ে পৌঁছোই তো চাইছে। তোরা একটা কাজ কর, যা তোরা তৈরি হয়ে নে, যা। ঠিক আছে, চল দাদা ভাই। মা, হ্যাঁ বল। যাই গিয়ে দেখি যে কি হচ্ছে, বিপদ টিপদ কিরকম, তারপর আমি আসছি। দুপুরে এসে খাবি তো? সেটা তো বলতে পারছি না। ও তো বললো ওখানে খেতে, আবার বিপদের মধ্যেও আছে। গিয়ে পৌঁছোই, গিয়ে বুঝি, যদি দেখি সেরকম কোনো খাবার টাবার ব্যাপার ওখানে খাবো না, তাহলে আমি তোমাকে ফোন করে দেবো। আমি আমি আগে তৈরি হয়ে নি, ঠিক আছে? হ্যাঁ। সীমা, সীমা। দিদি বলো। বলছি, যে আত্মীয়র কথা বলেছিলাম তিনি আসছেন। তোমার সব রান্না রেডি তো? সব হয়ে গেছে। কে আসছে? শ্বশুর বাড়ির কেউ? না না, শ্বশুর বাড়ির কেউ না, অনেক বছরের চেনা, বাবার মতো। আমার সব রান্না হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। উনিও চলে আসবেন এক্ষুনি। একটাই কথা, আমি তো সামনে আসবো না, তোমরা ঠিক করে বেড়ে খেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ আমি জানি, তুমি বলেছো আগে যে তুমি সামনে আসবে না, তবে যে আসছে সে কিন্তু খুব ভদ্র মানুষ। সে তো হতেই হবে, তোমার আত্মীয়, তোমার পরিচিত কখনো খারাপ হতে পারেন? আমার সংকোচ হয়। আমি না মাঝে মাঝে তোমাকে বুঝতেই পারি না। কাউকে বোঝা কি এত সহজ ভাই? যাই হোক, তোমার ওই আত্মীয় এসে যাবেন, খাবার টাবার সবকিছুই সাজিয়ে দিচ্ছি। আমি তো বেরোতে পারবো না, যদি কিছু প্রয়োজন হয় আমি রান্নাঘরেই থাকবো। কেমন? আর কি করা যাবে, তুমি যদি সামনে নাই আসতে চাও তাতে তো আমার কিছু করার নেই। তবে আমার একটা জিনিস নিয়ে খুব ভয় হয়, যদি কোনোদিনও ঘুম থেকে উঠে দেখি তুমি নেই। কেন এরকম কেন ভয় লাগে? ভয় লাগে কেন সেটা তো বলতে পারবো না, তবে আমি অনেক অনেক কষ্ট করে আমি তোমাকে পেয়েছি দিদি। আমার বউ যতদিন না আসছে আমাকে বলেছে তোমাকে যেন কোথাও যেতে না দিই, তোমাকে বেঁধে রাখি যেন আমি। কিন্তু আমি বুঝতে পারি তোমার চিহ্নগুলো। তুমি একজন বিবাহিত মানুষ, আর তুমি যা বলেছো তোমার ব্যাপারে আমাকে, মানে যতটুকুনি বলেছো ততটুকুনিতে এইটুকুনি বুঝেছি যে তোমার সংসারের প্রতি অনেক রাগ করে, অনেক অভিমান করে তুমি সংসার ছেড়েছো। দেখো, তোমার সংসার হয়তো তোমাকে ভুলে গিয়ে হাত পা গুটিয়ে বসে নেই, একদিন তারা নিশ্চয়ই আসবে আর তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে। দিদি, আমি কিন্তু তোমাকে সবসময় আমার নিজের দিদির জায়গাটা দিয়েছি। তুমি চলে গেলে, তুমি যত দূরেই যাও, তুমি কিন্তু আমাকে কখনো ভুলে যেও না, আমার সাথে যোগাযোগটা রেখো। ভালোবাসা